সবুজ পাড়ের কাঁচা হলুদ রঙের শাড়ির সাথে কাঁচা ফুলের গহনায় আমাকে বউ বউ লাগছে। আয়নার সামনে গিয়ে নিজে অবাক। মেকআপের কি জাদু, বাবা গো বাবা! নিজেকে নিজেই চিনতে পারছি না। পার্লারের মেয়েটাকে এত করে বললাম হলুদ একটু কম সাজাবেন, কিন্তু উনি আমাকে কালো পেতনি থেকে সাদা পেতনি বানিয়ে দিয়েছে। ভাগ্যিস হাত পায়েও একটু মেকআপ করে সাদা করে দিয়েছে, নয়তো মুখে লাইট জ্বলতো আর সারা শরীর লোডশেডিং হয়ে থাকতো। নোফাপু, তোমার হয়েছে? পার্লারের মেয়ে তো সেই কবে তোমাকে সাজিয়ে বেরিয়েছে, তাহলে এখনো বের হচ্ছ না কেন? তন্নি ঝাঁঝালো গলায় চেঁচিয়ে কথাগুলো বলল। ওর সাথে গলা মেলালো আমার বড় ভাগ্নি অনন্যা। শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে অনন্যা আমাকে বলল, খালামণি গো, চলো এবার, তোমাকে অনেক সুন্দর লাগছে। এত আয়না দেখতে হবে না। আঙ্কেল তো আজকে তোমাকে নিতে আসবে না। অর্থী দুই হাত কোমরে রেখে শাসনের সুরে বলল, ওইদিকে সব ঠিক হয়ে গেছে, কিন্তু তোমারই হয় না। নানা ভাই চিল্লাচিল্লি শুরু করে দিবে। আমি সবার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ওদের সবার পরনে সবুজ রঙের শাড়ি, হলুদ ব্লাউজ, মাথায় কানে গলায় হলুদ রঙের প্লাস্টিকের ফুলের সেট, খোপায় গাছরা। এক একজন মেকআপের জাদুতে পরি হয়ে আছে। ছেলেদের হলুদ পাঞ্জাবির সাথে সবুজ রঙের কোটি। আমাকে হাসতে দেখে তন্নি চেঁচিয়ে বলল, দাঁত পরে গেলিও, এখন দয়া করে রুম থেকে বের হও, সবাই চেঁচানো শুরু করবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ফুলের গহনা ঠিক করতে করতে বললাম, সব ঠিক তো? গিয়ে কিন্তু বসে থাকতে পারবো না, এমনি আমার শীত করছে। তারপর আজকে চলবে আমার ওপর খাওয়ার অত্যাচার। নূর আপি, ইভা কোথায়? আমার 3 চাচাতো ভাইয়ের বউ কি রেডি হয়েছে? অর্থে আমার হাত ধরে রুম থেকে টেনে নিতে নিতে বলল, চলো, এখন সবাই রেডি হয়ে গেছে, কিন্তু তুমি বের হও না, অনেক দেরি হয়ে গেছে খালামণি। আমি ওর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, একটু দাঁড়াও তোরা, তোর আঙ্কেল ভিডিও কল দেবে, তাকে দেখিয়ে তারপর বের হব, এর জন্য দেরি হচ্ছে। তন্নি, অনন্যা, অর্থী একসাথে চেঁচিয়ে উঠল। অনন্যা কাছে এসে আমার গাল টেনে দিয়ে বলল, তাহলে এই ঘটনা, তুমি আঙ্কেলের সাথে কথা বলবে বলে এত দেরি করেছো? আমি লাজুক হাসি দিয়ে মোবাইল নিলাম। আমি ভিডিও কল দেওয়ার আগে এনাজ দিয়ে ফেলেছে। আমি রিসিভ করতেই এক হাত মাথায় দিয়ে হা হয়ে রইল। তাকে এভাবে দেখে আমি মুখ টিপে হেসে উঠলাম। মাথার থেকে হাত সরিয়ে মুখের সামনে দিয়ে চোখ দুটো রসগোল্লা করে বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে তো পরীর মতো লাগছে। আমার তো চোখ সরানো দায় হয়ে পড়েছে। কাজ হলে টিপ পরে নিও, কারণ নজর লেগে গেলে আমি শেষ। আমার পাঞ্জাবি কোথায়? শুধু পাতলা গেঞ্জি পরে বসে আছেন যে? তোমার দেবর আমার আগে তোমাকে হলুদ ছোঁয়াতে গিয়েছে, ওকে ছাড়া কি আমি কিছু করতে পারি? তায়াং ভাইয়া কোথায়? ওকে একটু মোবাইলটা দিন তো, ওর সাথে একটু কথা বলি। তায়াং তো এখানে নেই। কোথায়? আমি বলতে পারবো না। ইমরান হাশমি ভাইয়া, শাহেদ ভাইয়া, রায়হান, তৌহিদ ভাইয়ার বাবা মা আসার কথা শুনছিলাম, তারা কি আসছে? হ্যাঁ, সবাই আসছে। তায়াং ভাইয়াকে বলেন ওকে আমাদের বাসার কুকুর তাড়ানোর দায়িত্ব রাখতে চেয়েছিল, কিন্তু ও তো এলোই না, আগেই ভয় পেয়ে গেছে। তায়াং শুনলে দিবনি মায়ের। কিছু করতে পারবো না। জানো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আগামীকাল আমাদের বিয়ে। আজ হলুদ, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমারও মনে হচ্ছে। আমরা কথা বলছি, অর্থী দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনন্যা, তন্নি বাইরে চলে গেছে। সদর দরজায় দাঁড়িয়ে ক্যামেরাম্যান চেঁচিয়ে বলল, বউ কই, এবার বের হন, ভিডিও তো শুরু করতে হবে। মাথায় ওড়না ধারণের লোকটা তৈরি থাকেন। বউয়ের মা বাবা রেডি তো? ইভা দৌড়ে এসে রুমে ঢুকে বিরক্তি নিয়ে বলল, বইনে, তোমার কি হলুদের অনুষ্ঠান করার ইচ্ছা আছে? থাকলে বের হও। ওইদিকে সামাদ ভাইয়া, আব্বু, কাকুরা আমারে বকতাছে। আমি আর নূর আপি ডিসপ্লে খাবার সাজাইতে গিয়ে দেরি করে ফেলেছি। রেডি হয়ে দেখি তোমার হয় নাই। এবার রুম থেকে বের হও। আমি মোবাইলের থেকে চোখ সরিয়ে ইভার দিকে তাকিয়ে বললাম, এক্ষুনি বের হব? নূর আপির হইছে? সবার সবকিছু হয়েছে, শুধু তোমার ছাড়া। আমি তো রেডি। তাহলে বের হও না কেন? তোর ভাইয়ার সাথে কথা বলতেছি। পরে মন ভরে বলো। এখন ভালোই ভালোই অনুষ্ঠান শেষ করতে দাও।
ইভা এক দফা ঝেড়ে বের হয়ে গেল। আমি অর্থিকে ডেকে বললাম, অর্থি শুনে যাও তো খালামণি। হ্যাঁ খালামণি বলো। তোমার আঙ্কেল ভিডিও কলে সব দেখবো, তুমি ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইল ধরে রেখে সব দেখাবা। আচ্ছা খালামণি, মোবাইল দাও। আমি এনাজে থেকে বিদায় নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। সামাদ ভাইয়া ধমক দিয়ে বলল, তোর কি হয় না? কত সাজিস, এখন শুরু করলে বেশি রাত হয়ে যাবে, তখন আরেক ঝামেলা। শীতের রাতে কি এত দেরি করতে হয়? সব মিলিয়ে আবার আমাকে বকা শুরু করছিস তোরা। আজকে যে আমার গায়ে হলুদ তাও ভুলে গেছিস। কালকে তো চলে যাব, এখন একটু রেহাই দে। কোথায় ক্যামেরাম্যান? তাকে এখন আসতে বল। এখানেই তো ছিল, কোথায় গেল আবার? তোর বউ ভাবিদের সাজ কমপ্লিট তো? তুই বের হ, বাকি সব চলে যাক। কাকাই যখন রেগে বলবো কিছু করতে হবে না, তখন ভালো হবে। কিচ্ছু বলবে না। অনন্যা, ইভা, তন্নি কোথায়? ওদের একটু ডেকে দিস তো। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। সামাদ ভাইয়া চলে গেল। এই মাসের 18 তারিখে ওর প্রবাস যাওয়ার ফ্লাইট ছিল। আমার বিয়ে উপলক্ষে 1 মাস সময় বাড়িয়েছে। সব রেডি হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। ঐশী, আশা, নাবিলা সব মিলে হুলস্থুল করছে। নূর আপি আমার সামনে এসে বলল, দেখ তো কানের দুলটা ঠিক আছে কিনা, ব্যথা পাচ্ছি কেন? দাও আমি ঠিক করে দিই। তোর দেবররা কত দূর আছে? আমি জানি না, এনাজকে তো এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলাম না। ওর না ধরবে কে কে? আমি কিন্তু নাচতে নাচতে স্টেজে উঠব। আমার সাথে সাথে তোমরাও নাচবা। কেন রে, আমরা নাচবো কেন? বিয়ে তো তোর, তোর বিয়ে তুই নাচবি। আমি নূর আপির কানের দুলটা ঠিক করে দিয়ে সোফায় পা ছাড়িয়ে বসে রইলাম। এতক্ষণ সব মিলে আমাকে বকে এখন হাওয়া। আমার জামাইটার সাথে ভালো করে কথাও বলতে দিল না। অর্থী মোবাইল নিয়ে স্টেজের দিকে চলে গেছে। আমার বর মহোদয় হলুদের স্টেজ দেখবে। অবশেষে তাদের সবার খেয়াল হলো বউ বেচারি হাত পা সরিয়ে সোফায় বসে আছে। এগিয়ে এসে বাকি কাজগুলো সমাধান করতে লাগলো। আব্বু আম্মুর সাথে রুমে ভিডিও করলো। তারপর মাথায় ওড়না ধরে স্টেজে নিয়ে যাওয়া হলো। ইভা, তন্নি, অনন্যা, অর্থি এই 4 জন ওড়না ধরছে। আমি নাচতে নাচতে স্টেজে উঠছি। সব আমার কাণ্ড দেখে হাসছে। আমার সাথে ওরা 4 জনও নাচছে। এক একজন তো বিয়ে পাগলি খেতাবও দিয়ে দিয়েছে। যে যা খুশি বলুক, আমার কি। প্রিয় মানুষটার সাথে বিয়ে হওয়ার আনন্দ তারা কি বুঝবে। স্টেজের সোফায় বসার আগেও একচোট নাচলাম। পাশে ছোট্ট একটা সাউন্ড বক্সে বলিউডের হিট গান ছাড়া আছে। অনেক কষ্ট করে বক্স ম্যানেজ করতে পেরেছি। আব্বু তো কিছুতেই গান বাজাতে দেবে না। সবাই আব্বুকে অনেকটা ধরে বেঁধে রাজি করছে। সামাদ ভাইয়ার বিয়েতে বক্স বাজেনি, তাই আব্বুর আরো রাজি হয়নি। অনেক কষ্টে যখন রাজি করালো তখন ছোট বক্স আনার অনুমতি দিল, যাতে গানের শব্দ আমাদের বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে না যায়। এতেই সব খুশি। গান বাজাতে দেবে এটাই অনেক। আমার ওপর খাবারের অত্যাচার শুরু হয়ে গেছে। আব্বু আম্মুর পর একে একে 2 চাচা চাচি এসছে। তারপর শাহিনুর আপু ও দুলা ভাই। এরপরে 3 চাচাতো ভাই তাদের বউ নিয়ে স্টেজে উঠলো। সবাই খাইয়ে খাইয়ে আমাকে আজ ঢোল বানিয়ে দেবে। সামাদ ভাইয়া 1 পিস মিষ্টি বাড়িয়ে দিতেই আমি নাক মুখ ছিটকে বললাম, ভাইয়া মিষ্টি খাবো না, অন্য কিছু দে। পায়েস খাবি? না, অন্য কিছু। তুই মিষ্টিই খাবি, আমাকে হলুদের দিন ইচ্ছে মতো খাইয়ে গেছিস। প্লেটে 500 টাকা রেখে যাস। তোকে খাইয়ে দেব, আবার টাকাও দেব। হ্যাঁ, শখ নাকি? কিপটা, টাকা দিয়ে যাবি। ময়দা মেখে তো ময়দা সুন্দরী হয়ে গেছিস। হ্যাঁ, এক একটা কয়েক কেজি আটা ময়দা মাখছিস তোরা। তোর হলুদে সাজতে পারি নাই, সেই দুঃখে আমি শেষ, তাই নিজের হলুদে সাজছি। ও মারিয়া ভাবি দেখছো কিভাবে অপমান করলো আমাদের। আমরা বলে ময়দা সুন্দরী। মারিয়া ভাবি চোখ পাকিয়ে সামাদ ভাইকে বলল। আমি আস্তে করে সামাদ ভাইয়ার সামনে মুখ নিয়ে বললাম, দিয়েছি তোর বউকে রাগিয়ে, এবার সামলা গিয়ে। মারিয়া ভাবি মুখ ঝামটা মেরে গটগট পায়ে স্টেজ থেকে নেমে গেল। যাওয়ার আগে আমি ভাবিকে একটা চোখ মারলাম। ভাবি খিলখিল করে হেসে উঠল। সামাদ ভাইয়া দ্রুত পায়ে তার বউয়ের পেছনে ছুটল। একে একে বাসার সবাই হলুদের ছোঁয়া দিয়ে গেল।
সাথে খাবারের অত্যাচার। পাক্কা 2 ঘন্টা পর সবার হলুদ দেয়া শেষ হলো। চুপচাপ স্টেজে বসে আছি। নূর আপির দিকে তাকিয়ে দেখলাম বিষণ্ণ মনে একটা খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তায়াং ভাইয়া নেই বলে নিশ্চয়ই মন খারাপ তার। সবাই যার যার স্বামীর সাথে এসে আমাকে হলুদ ছুঁয়ে যাচ্ছে। এতে হয়তো তারও খারাপ লাগছে। তার মন ভালো করার জন্য আমি তাকে ডেকে বললাম, ও নূর আপি, বিরিয়ানি তো এখনো হয়নি, তুমি প্লেট নিয়ে এক্ষুনি দাঁড়াইছ? মাত্র মাংস কষাইতেছে, বিরিয়ানি হতে দেরি আছে। বেশি ক্ষুধা লাগলে এদিকে আসো, আমার সামনে বহুত খাবার আছে, এগুলো থেকে খেয়ে আমার ওপর খাবারের অত্যাচার কমিয়ে নাও। নূর আপি চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আসতেছি আমি, বিরিয়ানির জন্য দাঁড়ায় আছি। তোকে কে বলল? শাহিনুর আপু এটা ধরাই দিল, তোর মাথায় এই প্লেট ভাঙবো আমি। আরে রেগো না, 1 প্লেট বিরিয়ানি তো। তুমি যেভাবে এক দৃষ্টিতে বিরিয়ানির ডেচকির দিকে তাকিয়ে আছো, তাতে তো আমার ভয় করছে তোমার নজরে আবার বাকি সবার পেট ব্যথা না করে। নূর আপি স্টেজে উঠে দুম করে আমার পিঠে একটা কিল বসিয়ে দিল। আমি পিঠ বাঁকিয়ে আহ করে চিৎকার করে উঠলাম। হাসতে হাসতে বলল, আমি বিরিয়ানির ডেস্কের দিকে তাকিয়ে আছি। তাই তো দেখলাম তুমি যেখানে দাঁড়িয়েছিলা সেই বরাবরই বিরিয়ানির ডেস্কিতে বিরিয়ানি রান্না হচ্ছে। কে জানে তাকিয়ে তাকিয়ে লালা ফেলছো কিনা, আমি তো দেখি নাই। নূর আপি আমার কান টেনে ধরে বলল, তোকে এখন কিন্তু ইচ্ছে মতো মারবো। আহ নূর আপি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। নূর আপি কান ছেড়ে দিয়ে শাসানো গলায় বলল, হলুদে স্টেজে বসেও দুষ্টুমি করছিস? কি করবো গো নূর আপি, বিয়েটা আমার এনজিও সংস্থার সাথে হচ্ছে, তাই আমি অনেক খুশি। কিন্তু সবাইকে ছেড়ে যাব এই কথাটা যখনই মনে হচ্ছে বুক ফেটে কান্না আসছে। সেগুলোকে দমাতে এখন আমাকে দুষ্টুমিতেই মেতে থাকতে হবে। আব্বু আম্মুর মুখের দিকে তাকালে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। চোখের কোণে আসা পানিকে নিচে পড়তে দিলাম না, টিস্যু দিয়ে মুছে ফেললাম। ক্যামেরাম্যান জিজ্ঞেস করলো, আপু আরো কেউ বাকি আছে? এদিকে শারমিন আসেনি, আরো মানুষ আছে। এদিক সেদিক তাকিয়ে তাকে বললাম, ভাইয়া আরো মানুষ আছে, আমার একমাত্র দেবর আসছে, সাথে বরের বন্ধুরা। আচ্ছা আপু, সমস্যা নেই। ওদের জন্য অপেক্ষা করতে বলে আবারও চুপ করে বসলাম। আব্বু রান্নার তদারকি করছে, আম্মু রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ছে। সাউন্ড বক্সে অক্ষয় কুমার ও ক্যাটরিনার নতুন মুভির নাজা গানটা বাজছে। সাউন্ড বক্সে গান বাজানোর দায়িত্বে আছে মুহিন। আমাকে ছাড়া হলুদের অনুষ্ঠান শেষ? তায়াং ভাইয়ার কণ্ঠ শুনে চমকে উঠলাম। সামনে তাকিয়ে অবাক। ভাইয়া 2 হাত কোমরে রেখে আমার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। ভাইয়াকে দেখে ঠিক কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। নূর আপির দিকে তাকিয়ে দেখলাম তারও আমার মতো রিয়াকশন। আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভাইয়া আমাকে আশ্বস্ত গলায় বলল, আরে কাঁদছিস কেন? আমি তো এসে পড়েছি, তাই না? বেশি কাঁদলে সব মেকআপ নষ্ট হয়ে রিয়েল শাকচুনিতে পরিণত হবে। তবুও আমি ওকে ছাড়লাম না। নাক টেনে কাঁদতে কাঁদতে বললাম, আমি ভাবছি তুই আসবি না। আমার বোনের গায়ে হলুদে আমি থাকবো না? তা কি হয় বল? তাই তো না এসে পারলাম না। এখন কান্না বন্ধ কর। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। তোর খুশির জন্যই তো আসছি আমি। আয় আমাকে হলুদ দিবি। না, তোর বিয়ে কুকুর তাড়াতে আসছি আমি। তোকে হলুদ দিয়ে কি করব বল? যে কাজে আসছি তাই করি তাহলে। আমি ভাইয়াকে ছেড়ে ওর বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে বললাম, এনা যে এই কথাও বলে দিয়েছে। এবার একটু দূরে সরত, আমাকে একটু হাওয়া বাতাস খেতে দে। এতক্ষণ বিশাল এক হাতি আমাকে ঝাপটে ধরেছিল, নড়তে চড়তেও পারিনি। আমি চোখ দুটো ছোট ছোট করে চেঁচিয়ে বললাম, তায়াং ভাইয়া। অনেক ভয় পাইছি। এবার বোন জলদি কি স্টেজে বস, তোকে হলুদ দিয়ে আবার যেতে হবে আমাদের। বাকি সবাই কোথায়? আসতেছে। তোর জন্য নুরাপিও আমায় হলুদ দেয়নি। তাই নাকি? তাহলে আমরা জামাই বউ একসাথে হলুদ ছোঁয়াই। কোথায় আমার বউ? দেখ এদিকেই আছে। ক্যামেরাম্যান কোথায়? তায়াং ভাইয়া নুরাপির সাথে কথা বলতে চলে গেল। আমি ক্যামেরাম্যানকে ডাকতেই সে হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল, জি আপু, কিছু বলবেন? মানুষ চলে আসছে, ভিডিও শুরু করেন। ওকে আপু। শারমিন দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে। আকম্বিকতায় আমি কিছুটা হকচকিয়ে গেলাম।
শারমিনকে ছাড়িয়ে বললাম, এই তোদের আসার সময় হলো, 10টা বেজে গেছে প্রায়। শারমিন ঠোঁট উল্টে বলল, আমার কোনো দোষ নেই, এরাই দেরি করে বের হয়েছে। বৃহস্পতিবার কি জ্যাম থাকে জানিসই তো। ভাগ্য ভালো আমি পুরো রেডি হয়ে এসেছি, নয়তো আজকে আমার আর শাড়ি পরতে হতো না। একটু জিরিয়ে নে। শারমিনকে চেয়ার টেনে বসিয়ে দিলাম। তাওহিদ ভাইয়া, এনাম, রনক সাথে কুশলাদি বিনিময় করলাম। এনাম চোখ দুটো গোল গোল করে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনাকে আজ যা লাগছে না, ভাইয়া সরাসরি দেখলে সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। শুক্রিয়া ভাইয়া। দাঁড়াই আছেন কেন, বসেন আপনারা। এই অনন্যা, অর্থী, এদিকে একটু আসিস। রনকের চোখ দুটো এদিক সেদিক চলমান, বোঝাই যাচ্ছে তন্নিকে খুঁজছে। আমি তাকে বললাম, তন্নি এদিকেই আছে, ভালো করে খুঁজে দেখেন। না মানে আমি এমনি দেখছিলাম। কাউকে খুঁজছিলেন তা আমি জানি, এত ভনিতা করতে হবে না। এনাম আমার হাতে বিয়ের শাড়ি গহনার প্যাকেট তুলে দিয়ে বলল, ভাবি যা করার একটু তাড়াতাড়ি করেন, আমাদের আবার ফিরতে হবে, ঢাকায় গিয়ে আবার ভাইয়াকে হলুদ ছোঁয়াবো। তাই বলে আপ্যায়ন করব না, এটা কোনো কথা হলো নাকি? আপনারা বসেন, আমি ইভাকে ডেকে আপ্যায়নের ব্যবস্থা করতে বলে দিলাম। এর ফাঁকে তারা সবাই হলুদ ছোঁয়াবে। প্রথমে তায়াং ভাইয়া ও নূর আপি, তারপর তাওহিদ ভাইয়া ও শারমিন। তন্নি রনকের সাথে আরেকবার হলুদ ছোঁয়াতে এলো। এনাম একা উঠে আমার সাথে বসে আফসোসের সুরে বলল, আমার তো কেউ নেই, তাই আমি একাই দিয়ে গেলাম। সবাই জোড়া জোড়া, এদের মাঝখানে নিজেকে অসহায় শিশু মনে হচ্ছে। আমি ফিক করে হেসে উঠলাম। হলুদের পর্ব অবশেষে শেষ হলো। এখন মেহেদি দেওয়ার পালা। ইভা, তন্নি দুজনে মেহেদি নিয়ে দুই পাশে বসলো। ক্যামেরাম্যান ভিডিও শুরু করছে। তায়াং ভাইয়া বিদায় নিয়ে চলে গেল। আধা ঘন্টার বেশি থাকিনি। ওদের ফিরতে হবে বলে কেউ জোরও করেনি। বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে, পেট পুরো ভর্তি, নড়তে চড়তেও পারছি না। নিজেকে এখন মোটাসোটা হাতি মনে হচ্ছে। এখন আবার মেহেদি নিয়ে বসে থাকতে হবে। বিয়ে তো নয়, আমার উপর অত্যাচার, তার মধ্যে সারা রাত জেগে থাকতে হবে। এই কথা মনে আসতে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি জানি একটুর জন্যও চোখ লাগাতে পারবো না। এভাবে আমাকে না জ্বালালেও পারতো। চোখ দুটো জ্বলতেছে, সারা রাত ঘুমোতে দেয়নি পুচকেগুলো। সাথে আমার জামাইটা অডিও কল দিয়ে সারা রাত জাগিয়ে রেখেছে। ফজরের নামাজের পর চোখ দুটো একটু বন্ধ করেছিলাম। সকালের হুলস্থুলে জেগে গেছি। এই 3 দিন আমার ঘুম চাঁদের দেশে যাবে। খিচুড়ি খাওয়ার ধুম পড়েছে। চোখে মুখে পানি দিয়ে মাথায় আধ ঘোমটাটা টেনে বাইরে চলে গেলাম। আমাকে দেখেই নূর আপি বলল, এই নভি, এদিকে আয়, তোকে খাইয়ে দেই। না গো, খেতে ইচ্ছে হচ্ছে না। এদিকে আসতে বলছি। রাতে জোর করে এক গাদা খাইয়ে দিস। কথা কম বলে এদিকে আয়। চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ালাম। এখন না খেলে রাগ করবে সে। তন্নি, ইভা, অনন্যা, অর্থী এক টেবিলে গোল করে বসেছে। শাহিনুর আপু অনন্যাকে কি জানি বলেছে, যার জন্য অনন্যা রাগ করে খাবে না বলছে। আমি অনন্যাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অন্না, খাবার নিয়ে রাগ কেন? অনন্যার উত্তর দেওয়ার আগে মুখ টিপে হেসে ইভা বলে উঠল, অন্নার প্লেটে কোনো গোস্ত পড়েনি, তাই অন্না খাবে না বলেছে। অনন্যা রেগে ইভার দিকে তাকালো। তারপর চেয়ার থেকে উঠে ইভার গালে জোরে টান দিয়ে বলল, তুই আরো মায়ের খাবি। ইভা এসব তোয়াক্কা না করে মুখ ভেঙচি কেটে বলল, সত্যি কথা বলে সবারই গায়ে লাগে। এক পিস গোস্ত পাসনি বলে এত কান্নাকাটি করে কি দরকার? খিচুড়ির বোল থেকে খুঁজে নেই। ইভার সাথে এবার সুর মেলালো অর্থী। থাক আপনি রাগ করিস না, আমার প্লেটে অনেক গোস্ত আছে, এখান থেকে 2 পিস নিয়ে যা, তবু কান্না করিস না। অনন্যা ফোঁস করে রেগে ওদের দুজনকে বলল, তোরা দুজন সত্যি আমার হাতে এখন মায়ের খাবি। নোভা খালামণি ওদের কিছু বলো, নইলে আমি যে ওদের কি বলবো তা আমি নিজেও জানি না। সকাল থেকে আমার পিছে লাগছে। আমি বলবো কি, ওদের খুনসুটি দেখে মিটমিট করে হাসছি। তন্নির দিকে তাকাতেই আমার মুখের হাসি মিয়ে গেল। ও মন খারাপ করে প্লেটের খাবার নাড়াচাড়া করছে। নিশ্চয় আমারও তায়াং ভাইয়ার সাথে করা দুষ্টুমির কথা মনে পড়ে গেছে। আমি নূর আপির পাশ থেকে সরে তন্নির সামনে চলে এলাম।
ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে তোর? আমাকে কি খাইয়ে দিবি না? তন্নি ছল ছল চোখে আমার দিকে তাকালো। প্লেট থেকে এক লোকমা খিচুড়ি আমার মুখে দিয়েই চোখের পানি ছেড়ে দিল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, একদম কান্না করবি না। তোরা কান্না করলে কিন্তু আমিও কান্না করব, সেটা কি তোরা চাস? তন্নি ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার এখনো মনে হচ্ছে তোমার বিয়ে না। আমরা সবাই মিলে অন্য কারো বিয়েতে আসছি, বিয়ে শেষ হলে তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, কিন্তু এবার তো তা হবে না। তবুও মনটাকে মানাতে পারছি না। তন্নি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি খেয়াল করলাম আপনা আপনি আবার চোখ দিয়ে পানি পড়ছে। টেবিলে সবার মন খারাপ। মোবাইলে কল আসতেই আমি তন্নিকে ছেড়ে মোবাইলের দিকে তাকালাম। আমার জামাই মহোদয় কল করছে। দুদিন ধরে সে যা শুরু করছে, মনে হচ্ছে অন্য কেউ এসে তার বদলে আমাকে নিয়ে যাবে। একটু সময় পর পর কল করছে। আমি সবার দিকে তাকিয়ে বললাম, তোমরা খেতে থাকো, আমার উনি ভিডিও কল দিয়ে ফেলেছে, তার সাথে একটু কথা বলে নেই। তন্নি চোখ মুছে টিপ্পনি কেটে বলল, তোমার জামাই তো দেখছি বিয়ের আগেই বউ পাগল হয়ে গেছে। আমি মুচকি হেসে ওদের সামনে থেকে সরে গেলাম। কল রিসিভ করে তার দিকে একটা রাগি লুক দিয়ে জিজ্ঞেস করলাম, সমস্যা কি? হ্যাঁ, সারা রাত কথাগুলো মন ধরেনি, আবার সকাল সকাল কল? আমার বউ, আমার যতবার ইচ্ছা হবে ততবার কল করব। আমার সাথে কথা বলতে হবে। আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন আপনার সাথে কলে কথা বলতে হবে? নতুন বই আবার কিসের কাজ? তুমি কিছু করবা না, যা করার বাকি সবাই করবে। খবরদার কোনো কাজে হাত দিবা না। ইস, ভালোবাসা দেখানো হচ্ছে। আমিও দেখবো বিয়ের পর এই ভালোবাসা কোথায় যায়। এনাজ আমার কথার উত্তর না দিয়ে গানের সুরে বলল, আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার। আমি তোর কোকা কলা, তুই আমার বার্গার। তোর এই হটনেসে চলে আমি ছাড় খার পারছি না বেবি, তোকে খুব দরকার। এখন গান গাওয়া হচ্ছে? হ্যাঁ, তোমাকে রাখলে বেশি সুন্দর লাগে। এই, আপনার কি কোনো কাজ নেই? হ্যাঁ আছে তো, আমি আমার টিডি পোকার সাথে কথা বলছি, এটাও একটা কাজ। আপনি আমাকে অনেক জ্বালাতন করছেন। আমি জানি, সবে তো শুরু, আরো কত কিছু যে সহ্য করতে হবে তোমাকে। এই অগোছালো ছেলেটাকে পুরোটা গোছাতে হবে ম্যাডাম। মেয়েরে পিটিয়ে সোজা করার জন্য আসতেছি আমি, একটু অপেক্ষা করেন। এনাজ আমার কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি তার চেহারা দেখে খিলখিল করে হেসে উঠলাম। কথা বলতে বলতে সেই ছোট্ট সবুজ ঘাসের মাঠের সামনে চলে এসেছে। সেই মাঠেই ছিল আমাদের শিশির ভেজা রোদ্দুর উপভোগ করা, একসাথে পাশাপাশি চলা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে সেই মাঠটাকে দেখিয়ে এনাজকে বললাম, দেখেন তো চিনতে পারছেন কিনা? এটা ওই মাঠটা যেখানে আমরা খালি পায়ে একসাথে হেঁটেছিলাম? জি হ্যাঁ, মনে আছে তাহলে? আমার মনে আছে, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আমি এখন একা একা শিশির ভেজা রোদ্দুর উপভোগ করব। একদম না, আমাকে ছাড়া তুমি কিচ্ছু করবে না। আমি আপনাকে ছাড়াই উপভোগ করব। ভালো হবে না কিন্তু টেডি পোকা। আচ্ছা, পরে একসাথে করবনি। এখন বাসায় যাও। তায়াং ভাইয়া কোথায়? কে জানে, ওর খবর জানি না। বেচারা অনেক ব্যস্ত, সব দিক সামলাচ্ছে। আর আপনি বসে বসে বউয়ের সাথে পেঁচাল পারছেন। ওদের সাথে হেল্প করলেও তো একটু কাজ কমে। আমি জামাই না, আমি কাজ করব কেন? দুই পা মুড়ে খাটে বসে থাকেন। হ্যাঁ তাই তো করছি। হাতের মেহেদি দেখাও তো। এই যে দেখেন। আমার নাম লেখনি? জি, আপনার শালিকারা লিখে দিয়েছে, দুই হাতেই লিখেছে। আপনার মেহেদি দেখি। ইমরানের বোন দিয়ে দিয়েছে, আমার দুই হাতেও তোমার নাম লিখে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি? জি হ্যাঁ। তা সকালের খাবার খেয়েছেন? না, ইমরান ডাকছে। আমি কথা বলার ফাঁকে এনাজের দৃষ্টির অগোচরে শিশির ভেজা ঘাসে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছিলাম। ঠান্ডা শিশিরের স্পর্শে অনেকটা ভালো লাগছিল। পেছন থেকে ঐশী চেঁচিয়ে ডাকলো, নভা খালামণি। কি হয়েছে? তোমার বন্ধুরা আসছে। কোন বন্ধু? সবার নাম তো জানি না, একজনের নাম সাদ্দাম। এটাই শুধু জানি তোমাকে খুঁজতেছে। কয়জন আসছে? 5 জন, 3টা ছেলে 2টা মেয়ে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। ঐশী এক দৌড়ে আবার বাসার দিকে ছুটলো। আমি মোবাইলের দিকে ফিরতেই এনাজ জিজ্ঞেস করলো,
কে আসছে? আচ্ছা তাহলে বাসায় যাও, পরে কথা হবে। আপনি গিয়ে খেয়ে নিন। আচ্ছা, আর শোনো, জি বলুন। আই লাভ ইউ। লাভ ইউ টু। এটা গান পাঠাচ্ছি, শুনতে শুনতে যেও। ওকে, আল্লাহ হাফেজ। ধরবো না। তাহলে মায়ের চলবে। আছে তো। দেখা যাবে নি, এখন রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে মুচকি হাসলাম, বিড়বিড় করে বললাম, পাগল, সে গান পাঠিয়ে দিয়েছে। গানটা মৃদু সাউন্ডে ছেড়ে বাসার পথ ধরলাম। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গানটা শেষ হতেই সেটা অফ করে রুমে ঢুকলাম। সাফা, ঝুমা, তামিম, সাদ্দাম, শাকিল খাটে বসে আছে। আমাকে দেখেই সাফা, ঝুমা দৌড়ে এসে জাপটে ধরল। আমি ওদের সরিয়ে দিয়ে কপট রাগ দেখিয়ে বললাম, কে আপনারা, কাকে চাই? ঝুমা সামনে এসে কান ধরে অপরাধী ভঙ্গিতে বলল, সরি বোন, রাগ করিস না প্লিজ। অপরিচিত মানুষের সাথে আমি রাগ করি না। সাফা এগিয়ে এসে আমার এক হাত জড়িয়ে ধরে মুখটা কাঁচুমাচু করে বলল, প্লিজ বনু, এবারের মতো মাফ করে দে। তামিম দাঁত কেলিয়ে বলল, আমি বলছিলাম দুবার রাগ করবে, তোরা কেউ শুনলি না, এবার ঠিক আছে না? আমি মুখ ঘুরিয়ে কঠিন গলায় বললাম, রাগ করতে অধিকার লাগে, সে অধিকার পাবো কোথায়? অপরিচিত মানুষের সাথে তো আর অধিকার দেখানো যায় না। সাদ্দাম বসা থেকে দাঁড়িয়ে এক হাত উঁচু করে থাপ্পড় দেওয়ার ভঙ্গিতে বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, তখন সবাই বলবে নতুন বউ বোকরা। বোকরা বউ কথাটা শুনতে তো নিশ্চয়ই ভালো লাগবে না। কি অপরিচিত মানুষ বলা শুরু করেছিস? আমরা অপরিচিত মানুষ? আমি দুই হাত গুজে দরজার সাথে হেলান দিয়ে বললাম, আমার ফ্রেন্ড হলে হলুদের সকালে চলে আসতো, বিয়ের দিন সকালে আসতো না। সাফা আমার দুই হাত ধরে অনুনয় করে বলল, প্লিজ বোন, রাগ করে থাকিস না, আমরা আসতে চাইলে কি আসতে পারি বল? শাকিল মন খারাপ করে বলল, চল আমরা যাই, এতদিন পর দেখা হলো, এরপর দেখা হবে কিনা সন্দেহ। নোভা আমাদের না চেনার ভান করছে, বিয়ের আগেই বদলে গেছে, বিয়ের পর কি হবে আল্লাহই জানে। শাকিল যেতে নিলেই আমি ওর হাত টেনে ধরলাম, চোখ পাকিয়ে বললাম, একে তো কালকে আসিসনি, তারপর আবার আমাকেই রাগ দেখানো হচ্ছে। চুপচাপ এখানে বস, এক পা বাইরের দিকে দিলে মার একটাও মাটিতে পড়বে না। সাদ্দাম কপাল কুঁচকে বলল, এতদিন পর সবার সাথে দেখা হলো, তোর বিয়ে উপলক্ষে প্রত্যেকটাকে রাজি করিয়ে একসাথে এলাম, তারপরও তুই রেগে থাকবি? আমি মুখ বাঁকিয়ে বললাম, আমাকে উদ্ধার করে ফেলছেন, তা কালকে আসেননি কেন? আমি বলে দিইনি যে হলুদের সকালে তোদেরকে আমাদের বাসায় দেখতে চাই? তামিম শাকিলের পিঠে একটা ঘুষি দিয়ে বলল, প্রত্যেকটা নাটক শুরু করেছিল, একটাও আসতে চায়নি, তারই সমস্যা। কারো বাসায় কেউ নেই, বাসা পাহারা দিতে হবে, এক একজন ঢং করছে। আমি বলছি তোরা না গেলে আমি একাই যাব,
এর জন্য আমাকে সব মিলে বকছে। ওদের ছাড়া আমি যদি একা আসি তাহলে আমার সাথে কথা বলবে না। আমার সাদ্দামের কোনো দোষ নেই, সব দোষ এই তিনটার। তামিম এই কথা বলতেই শাকিল, সাফা, ঝুমা ওকে ঘিরে ধরলো। এখন ওর উপর ঝড় যাবে। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, হইছে আর ঝগড়া করতে হবে না, সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। আমি তাদেরকে খাবার দিতে বলে দিচ্ছি, তোরা ফ্রেশ হয়ে সোজা প্যান্ডেলে চলে যাবি। ওদেরকে রুমে রেখে প্যান্ডেলের দিকে চলে গেলাম। সকালবেলা অনেক আত্মীয় স্বজন আসছে, তাদের সাথে কুশলাদি বিনিময় করে ওদের খাবারের ব্যবস্থা করলাম। খাওয়া শেষ হতেই একসাথে গল্পের আসর জমালাম। কতদিন পর সবার সাথে দেখা। কখন যে 12টা বেজে গেছে খেয়াল নেই। আম্মু ফুপির বকা খেয়ে তবেই উঠলাম। আমাদের গল্পের ফাঁকে তন্নি, ইভারা পুকুর থেকে কলসি করে পানি নিয়ে এসছে। এখন আমাকে হলুদ দিয়ে ভূত বানিয়ে গোসল করাবে। গোসল শেষ হতেই দেখলাম পার্লারের মেয়ে 15 মিনিট ধরে বসে আছে। আমি দ্রুত সাজতে বসে গেলাম, নয়তো আবারও বকা ফ্রি। এখন 2 থেকে 3 ঘন্টা আমাকে বসে থাকতে হবে অন্যের অধীনে, তারপর আবার বউ সেজে বসে থাকতে হবে। আমার পিঠের হাড়টি আস্ত থাকলেই চলে, বসে থাকতে থাকতে না বেঁকেই যায়। বাইরে গুঞ্জন শোনা যাচ্ছে, বর এসছে বর এসছে। কথাটা কানে আসতেই এক চিলতে হাসি ফুটে উঠল। সাজ পুরো কমপ্লিট। পার্লারের মেয়েটা হাতে গ্লিটার দিয়ে ডিজাইন করছে। এদিকে শীতের মধ্যেও আমার অস্থির লাগছে। লেহেঙ্গাটা অনেক ভারী, গোল্ডেন পাথরের ভারী কাজ করা। সাধারণত বিয়েতে লাল খয়েরি রং বেশি পরা হয়, কিন্তু আমার লেহেঙ্গাটা এনাজের ফেভারিট আকাশি রঙের। এনাজেরও সেম কালার শেরওয়ানি। ভেবেছিলাম আকাশিতে আমাকে মানাবে না, কিন্তু এখন দেখছি ভালোই লাগছে। অনন্যা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, খালামণি ফিতা কোথায়? কিসের ফিতা? গেট আটকাবো সেই ফিতা। দেখতো ওয়ার্ড্রোপের দ্বিতীয় ড্রয়ারে নাকি। আচ্ছা আমি দেখছি। লেখা কার্ডগুলো কোথায়? কোন কার্ড? ওই যে ছন্দ লেখা কার্ডগুলো। টেবিলের ওপরে ইভা রাখছিল, সেখানেই তো থাকার কথা। ও পাইছি। ওরা কি চলে আসছে? মসজিদের ওইখানে আছে। ফিতা পেয়েছিস? এই সবুজ রঙের, এটাই তো। হ্যাঁ এটাই। আঙ্কেল তোমায় কল দিয়েছিল? গাড়িতে থাকতে একবার দেখেছিলাম। আমি সাজতেছিলাম, তাই বেশি কথা বলতে পারিনি। তুমি যাবা? কোথায় যাব? তুমি নাকি ইভাকে বলছো তোমার বিয়ের গেট তুমি ধরবা। বলছি। তাই জিজ্ঞেস করছি, যাবা? তোরা যা, আমি আসতেছি। অনন্য ফিতা নিয়ে চলে গেল। আমি পার্লারের মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন আপু? আপনি গেট ধরবেন? হ্যাঁ, কেন? গ্রামের মানুষ কি বলবে? কে কি বলবে তার তোয়াক্কা এখন আমি করি না। হঠাৎ আপনার এমন আজগুবি ইচ্ছে কেন জাগলো আপু? একটা ভিডিওতে দেখেছিলাম বউ গেট ধরে, তখন থেকে জাগছে। আপনি একটু তাড়াতাড়ি হাতের কাজটুকু শেষ করেন। বেচারি আমার দিকে বিস্মিত চোখে এখনো তাকিয়ে আছে। আসলে তার হজম হচ্ছে না যে বিয়ের কোণে বরের গেট আটকাবে। তন্নি, নূর আপি, ইভার চেঁচামেচি শোনা যাচ্ছে। গেট আটকানোর দায়িত্বে তারা আছে। আমি পার্লারের মেয়েটাকে তাড়া দিয়ে বললাম, আপু একটু তাড়াতাড়ি করেন না, ওই দিকে ওরা চলেও আসছে বোধহয়। মেয়েটা দ্রুত হাত চালাতে লাগলো। আমি ছটপট করছি, কতক্ষণে এখান থেকে যেতে পারবো। ইভা দৌড়ে আমার কাছে এসে বলল, বইনি ভাইয়ারা চলে আসছে, জলদি আসো। আমাকে আর পাইকে আমি মেয়েটার থেকে আমার হাত সরিয়ে নিয়ে চট জলদি লেহেঙ্গা উঁচু করে দিলাম দৌড়। আসার সময় স্যান্ডেল জুতা পরে চলে আসছি। থাকে লেহেঙ্গার নিচে দেখা যাবে না। গেটের সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখি দেখি আমাকে একটু সাইড দাও তো। উপস্থিত সবাই আমাকে দেখে হতভম্ব। এরাজের চোখ চড়ক গাছ। তায়াং ভাইয়া কপালে একটা চাপড় মেরে বলল, তোর দ্বারা এইসব সম্ভব। আমি ভাইয়াকে একটা ভেংচি কেটে ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম,